নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক। আমি তাপস আপনাদের সামনে আজকে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদন শুরু করার আগে প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আমরা এই বিগত কয়েকদিন ধরে টানা সুপ্রিম কোর্টের শুনানি দেখলাম। সুপ্রিম কোর্টের জাজেরা যে রায়গুলো দিলেন সেগুলো দেখলাম। বিশেষ করে এই নির্বাচন কমিশনের এসআইআর বিহারের যে পদ্ধতিতে হয়েছে, বিহারের এসআইআর নিয়ে যে কেস হচ্ছে সেটার বিষয়ে বলছি। এছাড়াও অন্যান্য আরও বেশ কয়েকটি কেস, তার মামলা, তার শুনানি ইত্যাদি সুপ্রিম কোর্টে আমরা দেখেছি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট যেরকমভাবে রায় দিয়েছেন, বা এসআইআর সংক্রান্ত না হলেও এই বাইরের রাজ্যে রাজ্য সরকারের যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, বাংলা ভাষা বাঙালিরা নিগৃহীত হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা নিগৃহীত হচ্ছে, সেইটাকে সামনে রেখেই আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের যে সংগঠন নাকি আছে তারা একটা মামলা করেছিলেন। সেই মামলার আইনজীবীও ছিলেন ওই প্রশান্ত ভূষণ, এবং সেখানে তারা বলেছিলেন বিভিন্ন রাজ্যে বাঙালিরা, বাংলা ভাষা বলা লোকেরা নিগৃহীত হচ্ছেন, বাংলা নিগৃহীত হচ্ছে। ফলে এই ডিটেনশন ক্যাম্প, এই নিগ্রহ ইত্যাদি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টকে নির্দেশ দেওয়া, আদেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি, ওই একই বিচারপতি যাদের বেঞ্চে এসআইআর মামলা হচ্ছে বিহারের, সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি, তারা কিন্তু পত্রপাঠ এই আবেদনকে নামঞ্জুর করেছেন। বিশেষ করে ওই ডিটেনশন ক্যাম্পের ওপরে স্থগিতাদেশ। তারা যে সমস্ত রাজ্যে এই বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বলে এই মামলায় উল্লেখ করা হয়েছিল, সেই সমস্ত রাজ্যের থেকে হলফনামা জমা করতে বলেছেন, কি বিষয় ইত্যাদি জানার জন্য। এমনকি বাংলাকেও সেই হলফনামা দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারকেও দিতে হবে। কিন্তু তার সাথে সাথে তারা এটাও বলেছেন যে তারা কখনোই এই নির্দেশ দিতে পারেন না কোনো রাজ্যকে যে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজটাকে বন্ধ রাখতে হবে। কারণ ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। ভারতবর্ষে বাইরের লোকে এসে থাকতে পারেন, কিন্তু অবৈধভাবে সেটা কখনোই না। বৈধভাবে পাসপোর্ট, ভিসা ইত্যাদি নিয়ে তারা আসতেই পারেন, কিন্তু অবৈধভাবে চোরা পথে ভারতবর্ষে ঢুকে এখানে স্থায়ীভাবে বসবাস করবেন এবং আমাদের রাজ্যের, আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদের ওপর ভাগ বসাবেন, সেটা হতে পারে না। যে কর্মসংস্থান, সেই জায়গায় তারা ভাগ বসাবেন, এটা চলতে পারে না। ফলে কোনো রাজ্য সরকারকেই তারা এই আদেশ দিতে পারেন না। আর 2 নম্বর হচ্ছে ডিটেনশন ক্যাম্প বন্ধ রাখা বা তার উপরে স্থগিতাদেশ দেওয়া। তাহলে পরে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ হবে কি করে? তাদের যদি একটা জায়গায় চিহ্নিত করে না রাখা যায়, তাহলে তো এরা জন অরণ্যে মিশে যাবেন এবং তাদেরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভবের পর্যায়ে চলে যাবে। ফলে তারা কিন্তু এর বিরুদ্ধে, এই অবৈধ বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের ধরপাকড় করার বিরুদ্ধে কোনো রায় দেননি। উল্টে এই কাজ চলবে, সেটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছেন। এখন এসআইআর মামলায় আমাদের রাজ্যের সরকার, আমাদের শাসক দল একেবারে উৎফুল্ল। তারা নাকি এই ভোটার রিভিশনের কাজে আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এই প্রচার শুরু করে দিলেন। আদতে কি হলো? আদতে আমি গতকালও বলেছি যে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে নির্বাচন কমিশনকে কিছু পরামর্শ দিয়েছেন। যেই পরামর্শগুলো দিয়েছেন সেগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে বিরোধী জোট, তারা যে চিলচিৎকার করছে এসআইআরে নাম বাদ যাওয়া ব্যক্তিদের সম্পর্কে, সেই চিলচিৎকারটা এমনভাবে পরিবেশিত হচ্ছে যেন বেআইনিভাবে নির্বাচন কমিশন এই এসআইআরে নামে
লাখো লাখো লোকের নাম বাদ দিয়ে দিচ্ছে। আদতে তো বিষয়টা সেরকম নয়। এই নাম বাদ যাওয়া লোকেদের মধ্যে মৃত ভোটার আছেন, ডবল ট্রিপল এন্ট্রি ভোটাররা রয়েছেন, যাদের দুটো তিনটে জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে। আর একটা বড় সংখ্যক লোক রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই বিহারে থাকেন না, হয়তো কোনো সময় ছিলেন, নাম উঠেছিল, কিন্তু দীর্ঘ 5, 7, 10 বছর ধরে তারা বিহারে থাকেনই না। কিন্তু তার মধ্যেও যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যার নামটা ভুল করে বাদ গেছে, সেই নামটা অন্তর্ভুক্ত করার জন্য বা তিনি যাতে নিজে এটা দেখে নিতে পারেন যে তার নামটা ভোটার লিস্টে আছে কি না, সেই ব্যবস্থা করার জন্য এবং সেইটাকে ত্বরান্বিত করার জন্যই নির্বাচন কমিশন যে স্বচ্ছভাবেই কাজটা করেছে, সেইটা জনমানসে প্রতিফলিত করার জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে এই 65 লক্ষ ভোটারের নাম যে বাদ গেছে তাদের লিস্ট কেন তাদের নাম বাদ গেছে কারণ সহকারে পাবলিশ করার জন্য। এবং সেটা অবশ্যই পাবলিশ করতে হবে জেলা নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদির মাধ্যমে। দেখুন, এখানে নির্বাচন কমিশন সুচারুভাবে একটা জিনিস পরিষ্কার করেছে। এই যে বিরোধীরা এখন বলছেন যে নাম কেন প্রকাশ করলো না নির্বাচন কমিশন যাদের নাম বাদ গেছে, ধরুন নির্বাচন কমিশন যদি প্রথমেই নামটা বাদ দিত, যাদের নামটা বাদ গেছে সেই নামগুলোকে পাবলিশ করে দিত, তখন এই বিরোধীরাই চিৎকার করতেন এবং তারা বলতেন যে জনগণের প্রাইভেসি নষ্ট করা হচ্ছে, তাদের গোপন নথি জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সুচারুভাবে কিন্তু নির্বাচন কমিশন কোর্টের এই রায়ের আসার পরে একবারও তারা একথা বলেননি যে না, এ কাজ আমরা করব না। তারা এটা চাইছিলেন কোর্ট যদি পারমিশন দেয়, কোর্ট যদি নির্দেশ দেয়, তাহলে পরে বিরোধীদের এই ভোটার লিস্টে নাম বাদ যাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনলে পরেও কোনো বলার কিছু থাকবে না। এইখানেই নির্বাচন কমিশন কিন্তু চালাকি করে গেছে। দ্বিতীয়ত, ভোটার লিস্টের যাদের নাম বাদ গেছে তারা যদি নাম তুলতে চান তাহলে পরে আধার কার্ড তারা সংযুক্ত করতে পারেন তাদের নথিপত্রের সঙ্গে। আধার কার্ড চালু করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ব্যক্তির পরিচয় বিশেষ এবং তার বাসস্থানের ঠিকানা, তার পিতৃপরিচয় ইত্যাদি ওই আধার কার্ড থেকে কিন্তু নির্বাচন কমিশন পেতে পারে। ফলে এটাকে নিয়ে এমনভাবে প্রচার করার কোনো কারণ নেই যে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আধার কার্ডকে ভোটার লিস্টে নাম তোলার জন্য প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন যে 11টা নথির কথা বলেছে তার বাইরে কিন্তু আধার কার্ড অতিরিক্ত একটা নথি, যেটা কোনো ব্যক্তির নাম তোলার ক্ষেত্রে যাদের নাম কাটা গেছে তাকে অতিরিক্ত শক্তিশালী করবে। আর এ ব্যতীত কোনো বস্তুই নেই। দেখুন, আমি আজকে আমার এই যে শিরোনাম দিয়েছি যে চক্রব্যূহে পড়ে নবান্নের ঘুম ছুটেছে, তার কারণ এই একদিকে যেমন ডিটেনশন ক্যাম্প বন্ধ করা না হওয়ার ফলে মাননীয়া এবং শাসক দল যে চিলচিৎকার করছিলেন সেই চিলচিৎকার তাদের ধাক্কা খেল। তারা চাইছিলেন বাংলা, বাঙালির অস্মিতা, বাংলা ভাষা, বাঙালির স্বার্থ রক্ষা ইত্যাদির কথা বলে তারা বাজারমাত করবে। অন্যান্য রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা যে নিগৃহীত হচ্ছে সেই জায়গাটা তারা প্রচার করতে পারবে যে আমরা আন্দোলন করে কেস কামারি করে বন্ধ করেছি, সেই জায়গাটা ধাক্কা খেল। আর SIR চালু রাখার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন নির্বাচন কমিশনকে, সেটাতে তাদের দ্বিতীয় ধাক্কা। তৃতীয় ধাক্কা যেটা তারা খেলেন নির্বাচন কমিশনের কাছ থেকে সরাসরি, যেটাতে কিন্তু নবান্নের যে আধিকারিকরা রয়েছেন তারা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছেন। কারণ আমাদের রাজ্যে প্রাথমিকভাবে ফর্ম 6 ফিল আপ করে যে ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছিল, সেই কাজ চলার সময়
একটা সামান্য স্যাম্পল সাইজ, সেই স্যাম্পল সাইজকে নিয়ে যখন নির্বাচন কমিশন খোঁজখবর করতে যায়, সেই স্যাম্পল সাইজের পরীক্ষা করে, তখন দেখা যায় তার মধ্যে ভুরি ভুরি বেনিয়ম, এবং সেই বেনিয়মের জন্য 5 জন আধিকারিককে, তার মধ্যে 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর, তাদেরকে সাসপেন্ড করতে বলে। কিন্তু মাননীয়া সদর্পে ঘোষণা করেছিলেন, আমি কাউকে শাস্তি পেতে দেবো না, কারুর নামে কোনো শাস্তিমূলক কর্মকাণ্ড হবে না। আমাদের এখানকার WBCS এক্সিকিউটিভ কাউন্সিল তারা কিন্তু চিঠিও দিয়েছিল মুখ্য সচিবের কাছে, যাতে নির্বাচন কমিশনের সুপারিশ মতন কোনো অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়। এবং সেই মতনই নির্বাচন কমিশনকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে গত সোমবার মুখ্য সচিবকে দিল্লিতে মুখ্য নির্বাচনী অফিসে তলব করা হয়েছিল, এবং তাকে সরাসরি প্রশ্ন করা হয়, আপনি কেন এই আধিকারিকদের দুর্নীতি করা সত্ত্বেও, নিয়ম ভঙ্গ করা সত্ত্বেও শাস্তি দেননি, কেন শাস্তির সুপারিশকে মানেননি? দেখুন, ওই আলোচনাতে কি বক্তব্য রেখেছেন কে, সেটা তো প্রকাশ্যে আসেনি। মুখ্য সচিবও কোনো বিবৃতি ইত্যাদি দেননি, আর নির্বাচন কমিশনারেরাও কোনো কথা বলেননি। কিন্তু যেটা শোনা যাচ্ছে, মুখ্য সচিব কিন্তু পরিষ্কার বলেছেন, আমি নির্বাচনের কাজ আগেও করেছি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, তাদের এখতিয়ার সম্পর্কে আমার পূর্ণ ধ্যান ধারণা রয়েছে, কিন্তু আমি এই চিঠি আমার নিজের ইচ্ছায় দিইনি, রাজ্যের মুখ্যমন্ত্রী তার ইচ্ছা এবং তার আদেশ অনুসারেই দিতে হয়েছে। ফলে 21শে অগাস্টের মধ্যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এই সুপারিশকে কার্যকর করার জন্য। দেখুন, ব্যবস্থা রাজ্য সরকারকে নিতেই হবে, এবং রাজ্য সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে মুখ্য সচিব এমনকি অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু সরাসরি ব্যবস্থা নিতে পারে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী। ফলে এই যে বার্তা নবান্ন গেছে, তাতে কিন্তু নবান্নর আধিকারিকরা এটা বুঝতে পারছেন, এবারে নির্বাচন কমিশন তাদের যে শক্ত হাতে নির্বাচন পরিচালনা করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছে, এবং সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশনারের কথা অমান্য করেন, তারা চরম শাস্তির মুখে পড়তে হবে, এমনকি চাকরি নিয়েও তাদের টানাটানি পড়ে যাবে। সেখানে কিন্তু এই মাননীয়া বা তার দলের কোনো 2 নম্বর 3 নম্বর নেতা তাদেরকে রক্ষা করার ক্ষমতা নেই। ফলে নবান্নের ঠকঠকানি কিন্তু শুরু হয়ে গেছে। এটা বুঝতে কোনো অসুবিধাই হয় না। এই সমস্ত আধিকারিকরা তারা কিন্তু এই চারিদিকের সাঁড়াশি চাপে এক প্রকার দিশাহারা। তারা কার বক্তব্য শুনে কাজ করবেন? মাননীয়ার বক্তব্য শুনে নিজেদের চাকরি এবং জীবনকে অসুরক্ষিত করে দেবেন, নাকি নির্বাচন কমিশনের বক্তব্য শুনে মাননীয়ার কুনজরে পড়বেন? এটা নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। আগামী দিনে আমাদের অবশ্যই নজর থাকবে এই আধিকারিকরা কী রকমভাবে এই প্রেশার সিচুয়েশনকে হ্যান্ডেল করেন, এবং নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের রাজ্যে যখন SIR হবে, তারা কী ভূমিকা পালন করেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।